নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি রোড স্টেশনের উন্নয়নের কাজ কতটা এগিয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে সাংসদের পরিদর্শন। ফল চুরি হলেই কাঁদে বউ, তাই আমরক্ষায় গাছে আলাদা করে ক্যামেরা বসালো জামাই। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি রোড স্টেশনের একাধিক উন্নয়নের কাজ কতটা এগিয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শন করলেন সাংসদ জয়ন্ত কুমার রায়। স্টেশনে একাধিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়। বিভিন্ন ট্রেনের স্টপেজ এবং নতুন ট্রেনও চালু হয়েছে রোড স্টেশন থেকে। লাইন যেমন বাড়ানো হচ্ছে, তেমনই একটি পিট লাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিট লাইন হয়ে গেলে দূরপাল্লার যে কোনো ট্রেন রোড স্টেশনেই রাখা যাবে। পাশাপাশি টেকনিক্যাল সমস্যা হলে ঠিক করাও যাবে। ডেঙ্গুয়াঝাড় রেলগেটের সমস্যা দীর্ঘদিনের, খানিকক্ষণ বাদেই ট্রেন যাতায়াত করে সেখানে, এর জেরে যাতায়াতের সমস্যা হয়। সেই দিকের কথা মাথায় রেখেই ডেঙ্গুয়াঝাড় চা বাগানে উড়াল পুল গড়ার উদ্যোগ গ্রহণ করছে রেল দপ্তর। জেলা শাসক তথা রাজ্য সরকারের অনুমতি মিললে উড়াল পুল তৈরির কাজ শুরু হবে। সোমবার সাংসদ জয়ন্ত কুমার রায় কি বললেন শুনুন। এখানে আমি এখানকার জলপাইগুড়িবাসীর জন্য সুখবর দিতে চাই। সেটা হচ্ছে যে আপনারা জানেন এখানে অনেক ট্রাক ব্যবসায়ী যারা আছে তারা বারবার এসেছিল আমার কাছে। তারা এসেছিলেন যে আমাদের কাজকর্ম একদম বন্ধ হয়ে গেছে, এখান থেকে যে মালপত্র তারা আনা নেওয়ার চেষ্টা করছিল। আপনাদেরকে কয়েকজন এসেছিল না, আমার সেই সময় ভিজিট করেছিলাম, ডিএন সাহেবও ছিলেন আমার সাথে। সেই সময় যে সাইডিংয়ের কথা বলেছিলাম সেই সাইডিংয়ের প্রপোজাল চলে গেছে এবং আশা করি সেটা হবে। এবার এই স্টেশনকে যাতে আরও ভালো করা যেতে পারে, আরও বাড়ানো যেতে পারে, এখান থেকে আরও ট্রেন কোনো দিন আরও রান করতে পারে নতুন, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পিট লাইন। সেই পিট লাইনের প্রপোজালও অলরেডি তৈরি হয়ে গেছে। সুতরাং এইভাবে আমাদের পুরো স্টেশনটা একটা কমপ্লিট স্টেশনে যাতে পরিণত হয়, এখান থেকেই যাতে ট্রেনগুলো চালু হয়, এরকম একটা ব্যবস্থা আমরা করতে চাইছি। पिट लाइन कितना प्रपोजल, कितना पिट लाइन का प्रपोजल? एक पिट लाइन के लिए अभी এখন আপাতত একটাই দেওয়া হয়েছে। হ্যাঁ, আর কাজের প্রোগ্রেস কি দেখলেন? কবে? খুব ভালো প্রোগ্রেস আমার এক্সপেক্টেড, যে ওনারা বলেছেন লেটেস্ট আগামী ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আপনি বললেন এটা পূর্ণাঙ্গ স্টেশনের রূপ দিতে চান আপনি এই স্টেশনটাকে, সেক্ষেত্রে দুটো প্ল্যাটফর্ম কি সাফিসিয়েন্ট? আরও তো প্ল্যাটফর্ম প্রয়োজন হবে। আরও প্ল্যাটফর্ম বাড়বে, যেমন দেখা যাক না আমরা এখানকার কতটা ল্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটাও একটা ব্যাপার। কিন্তু আমরা ইমিডিয়েটলি যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে ওই যে সাইডিংস যেটাকে বলে, মানে গুডস যে কি ট্র্যাক, হ্যাঁ গুডস সাইডিং যেটা আছে সেটাকে করার চেষ্টা করছি, যাতে এখানে ব্যবসায়ীরা যাতে উপকৃত হন এবং বিশেষ করে ট্রাকের সাথে জড়িত যারা শ্রমিক, ড্রাইভার, ট্রাক মালিক, এদের যাতে সুবিধা হয় সেটার একটা চেষ্টা করছি। তাতে একটা অর্থনৈতিক বিকাশের একটা রাস্তা তৈরি হবে। হ্যাঁ, সেই এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, যে পাশে যে এলসি গেট যেটা আছে, যে মেইন যে ওই যেটা রেল গেটটা যেটা আছে এর সংলগ্ন স্টেশনের কাছাকাছি 1 কিলোমিটার হবে, সেইখানে কিন্তু আমি আলাদা করে একটা ROB অর্থাৎ রেলওয়ে ওভারব্রিজ, এটা আমি করতে ওনাদেরকে বলেছিলাম। ওনারা সেটা পাঠিয়েও দিয়েছেন রিকোয়েস্ট লেটার। এবার যদি রাজ্য সরকার যদি সহযোগিতা করে, যদি পারমিশন যদি দিয়ে দেয়, তাহলে এটাও হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কোনো অসুবিধা হবে না রেলওয়ের পক্ষ থেকে। ধীমান রায় রিপোর্ট। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে কেন্দ্র করে মিছিল সংগঠিত হল। জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড় থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চলে স্লোগান। তৃণমূলের দাবি, 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস হল একটি আবেগ। এই আবেগের কারণেই জেলার সমস্ত জায়গা থেকে দলে দলে তৃণমূল কর্মীরা যুব তৃণমূলের ডাকে মহা মিছিলে সংগঠিত হয়। শহরের সমাজপাড়া মোড় থেকে শুরু হয় মিছিল। মিছিলের প্রথম সারিতে ছিলেন তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ,
মন্ত্রী বলচিক বরাইক, যুব জেলা তৃণমূল সভাপতি রামমোহন রায়, টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দলের নেতাকর্মীরা মিছিলে সামিল হন। এটা তো আমাদের প্রতিবারই হয়, প্রতিবার আমাদের 21শে জুলাই যেটা শহীদ স্মরণে যে দিনটি পালন করা হয়, তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা প্রত্যেকটি জেলা থেকে আমাদের ধর্মতলাতে যেখানে শহীদ সমাবেশে আমরা সেখানে উপস্থিত হই। তো জলপাইগুড়ি জেলাতে থেকেও আমরা প্রতিবারের মতো এবারে আমাদের শুরু হয়েছে। আমরা অলরেডি আমাদের রাজ্যে মিটিং হয়েছে এবং তারপরে জেলায় আমরা মিটিং করেছি। আমার সাথে আমার জেলার চেয়ারম্যান রয়েছেন এবং আমাদের সকলে আমাদের মন্ত্রী এবং বিধায়করা সহ প্রত্যেকে নেতৃত্বরা রয়েছেন। আমরা মিটিং করেছি। এবারে প্রত্যেকটা শাখা সংগঠন যে রয়েছে, শাখা সংগঠনদেরও এই 21শে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি মিছিল, কোথাও প্রস্তুতি সভা আয়োজন করতে বলা হয়েছে। আজকে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এখানে জলপাইগুড়িতে এই প্রস্তুতি মিছিল হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের জলপাইগুড়ি জেলায় নতুন করে যুব সভাপতি দায়িত্ব পেয়েছে রামমোহন রায় এবং সাথে সহসভাপতি সন্তোষ মিশ্র দায়িত্ব পেয়েছে এবং সেই হিসাবে নতুন করে এই যুব সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে এই প্রস্তুতি মিছিলে তাই আমরাও প্রত্যেকে এসে উপস্থিত হয়েছি। এটা প্রথমত হচ্ছে এটা সবার কাছে একটা আবেগ। প্রত্যেকে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, প্রত্যেকে আমরা মমতা ব্যানার্জিকে দেখে দল করি, প্রত্যেকে আমরা অভিষেক ব্যানার্জিকে দেখে দল করি। সবচেয়ে অবাক যে আজকে যখন আমাদের জেলায় যুবদের মিছিল আছে, বিগত দিনে আমাদের জলপাইগুড়ি জেলার সর্বানীয় সভানেত্রী মহোগব ও জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের সর্বানীয় চেয়ারম্যান খগেশ্বর রায়ের নেতৃত্বে একটা আমাদের প্রস্তুতি মিছিলের প্রোগ্রাম হয়। সেদিনে আমাদের নির্দেশ দেওয়া হয় যে তৃণমূল জেলা যুব থেকে একটা মিছিল করতে হবে 7 তারিখ। আমরা খুব অল্প সময় পেয়েছি, বিশেষ করে তার মধ্যেও রাজ্য ডেকে নিল। মাত্র 3 দিনের মধ্যেই অনেক ছেলে আছে যারা যুবরা অনেক জায়গায়, আমি নিজেও অনেককে এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না, তারা নিজের আবেগ থেকে ফোন করছে যে দাদা আমি 4 গাড়ি লোক নিয়ে আছি, দাদা আমি অমুক জায়গায় 3 গাড়ি। যারা বিশেষ করে যারা ব্লক সভাপতি যুবর যারা আছে তাছাড়াও যারা যুবকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস, তারা নিজেদের টাকায় নিজেরা গাড়ি করে দলকে ভালোবেসে, তৃণমূল কংগ্রেস দল তাদের কাছে আবেগ, মমতা ব্যানার্জি তাদের কাছে আবেগ, অভিষেক ব্যানার্জি তাদের কাছে এই আবেগে আজকে জলপাইগুড়ি শহর জুড়ে, জলপাইগুড়ি শহরের রাজপথে আজকে আমাদের যুবদের প্রায় মিছিল, ঐতিহাসিক মিছিল হতে চলছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা গ্রাম পঞ্চায়েতের নাওয়াপাড়া গ্রামে চিতাবাঘের আতঙ্ক। সাত সকালে চিতাবাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো নাওয়াপাড়া এলাকায়। বাজিতপাড়া, বড় চৌধুরী পাড়া সহ আশেপাশের একাধিক এলাকায় ছড়ায় সেই আতঙ্ক। গত কয়েকদিন ধরে বাঘের উপস্থিতি টের পাচ্ছিলেন এলাকাবাসী। বেশ কয়েকটি ছাগল মেরে চিতাবাঘটি খেয়ে নিয়েছে বলে অভিযোগ। এদিন সকালে চিতার পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্ক আরও তীব্র হয়। কিছু দূরেই বৈকুণ্ঠপুরের জঙ্গল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বৈকুণ্ঠপুর বন বিভাগের বোদাগঞ্জ স্কোয়াডের কর্মীরা। বাঘের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি গ্রামবাসীদের হাতে শব্দবাজি তুলে ধরা হয়। সাবধানতায় একাধিক পরামর্শও দিলেন বনকর্মীরা। না, সবাই তো আতঙ্কিত আছে, তবে সাবধানে চলাফেরাটা সবার ভালো, যাতে ঘরের দরজা খোলার আগে ভালো করে দেখে নেওয়া, লাইট জ্বালিয়ে আলো জ্বালিয়ে দেখা, তারপরে সন্ধ্যার পরে ঘোরাঘুরি না করা, এটাই সাবধানতা অবলম্বন করার দরকার। এটা তো বন্যপ্রাণী, কোথায় কখন দাঁড়ায় বলা মুশকিল আছে। আজকে এখানে দেখলাম, কালকে হয়তো আমার বাড়ির পাশেও থাকতে পারে। বন দপ্তরের তরফে কি খাঁচা পাতা বা এরকম টাইপের কোনো কিছু? বন দপ্তর বললো যে আমরা তো ওই বোম টোম দিল, বোম টোম ফাটায় বললো দেখতে, আর যদি তারপরেও যদি দেখা যায় যে আরও ঘোরাঘুরি করতেছে, তারপরে খাঁচার জন্য বলতেছে, যে খাঁচা পাতানোর জন্য বললো, পরামর্শ দিল। এই বাঘটা মনে হচ্ছে কতদিন ধরে থাকতে পারে এখানে? কোনো এর আগেও তো এরকম বাঘ শোনা গেছিল। এখন তো ডেঙ্গুবাজার চা বাগানে তো অনেক সময় আসতেছে যাচ্ছে, এখন কোথায় কোন সময় স্থান করতেছে এটা তো বলা মুশকিল। কারণ একটা আতঙ্ক থেকে আমাদের এলাকার একটা আতঙ্ক থেকে গেল। এই নাওয়াপাড়া, বড় চৌধুরী পাড়া, বাজিতপাড়া, এই এলাকা কালীগঞ্জ টালীগঞ্জ সমস্ত জায়গায় একটা আতঙ্ক তো থেকে গেল। 4টা হোক 5টা আছে কিন্তু বাঘ, বুঝলেন তো। এবার বাঘ দেখলে আমাদের সচেতনতা অবলম্বন অবশ্যই করতে হবে। ব্যাপার হচ্ছে এই যে জঙ্গলটা আসলাম এখানে, এটা তো পুরো ফরেস্টের মতো অবস্থা দেখলাম, মানে একদম ঝুন্নি নাই, কিছু নাই, তেজপাতার হিসেবে বাগান আর তার সঙ্গে লেবু বাগান, কিন্তু আমাদের ডিপ ফরেস্টের মতো ফরেস্ট করে রাখা আছে। 4 বিঘা না 5 বিঘা জমি বলছে এটা। তো এখানে আপনি যখন কাজে যাবেন, মালিককে অবশ্যই বলবেন যে একটু ঝুন্নি করা দিতে বা ঘাস মারা দিয়ে, যাতে আপনি যেতে পারেন ওখানে। আর পাবলিককে বলছি, যাদের চা বাগান আছে, চা বাগানে যদি কোনো সময় কাজ করতে যায় বা পাতা উঠাতে যায়, তার আগে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে একটু কি করবেন, না একটা বোম ফুটাই দিল,
এটা আওয়াজ করলো বেশি করে 1 ঘন্টা আগে, ঠিক 15 মিনিট আগে আরেকবার এটা আওয়াজ করলে বাঘ কিন্তু এক জায়গায় থাকবে না, বাঘ সরে যায়, বুঝছেন? এটা হচ্ছে ঘটনা। আর দ্বিতীয়, বাড়ির লোক যারা বলছি, লাইট ফাইট যেখানে কম আছে, সন্ধ্যাবেলায় বিভিন্ন খাবারের খোঁজে কিন্তু বাঘ বেরিয়ে আসে, মানে ছাগল হোক, শুয়োর হোক, বা আপনার গরুর বাচ্চা হোক, এইসব বেরিয়ে আসে, মুরগি। যাদের ঘরে ওগুলো আছে, ওগুলো একটু সঠিক জায়গায় একটু সরিয়ে রাখতে হবে, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর, নিজেরা ঘর থেকে রাত্রে বেরোনোর সময় একটু আওয়াজ করে বেরোবে। মানে এটা আওয়াজ করলেন, ধুমধাম আওয়াজ করলে কিন্তু বাঘ থাকবে না, পালিয়ে যাবে। আওয়াজটা করে 5 ফিট পরে এই দরজা খুলে, চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেলেন, ওটা কিন্তু প্রত্যেকের জন্য রিস্ক, প্রত্যেকের জন্য আতঙ্কের ওটা। ওই জন্য একটু আওয়াজ করে বেরোবেন, বাঘ থাকলেও সরে যাবে। আর তৃতীয়ত, রাত্রেবেলায় আপনাদের কোনো খাওয়া দাওয়া আপনারা মানে বাড়ির পাশে ফেলতে যাবেন না। তাতে দুটো কারণে বলছি, একটা হচ্ছে ওইটা ওই খাবার খেতে কুকুর আসবে, কুকুরকে ধরতে বাঘ আসলে পরে আপনাদের উপর অত্যাচার হতে পারে, 1 নম্বর। আর দ্বিতীয় যেটা বলছি সেটা হচ্ছে, ওই ফেলতে গিয়ে অন্ধকারের মধ্যে সাপও থাকে অনেক সময়, এরকম ঘটনা অনেক সময় ঘটে যে ওই নোংরা ফেলতে এসেছি, সাপ এসে ছবল দিয়ে দিল। আর যদিও বা সাপ এসে ছবল দিয়েও দেয়, কোনো সময় 1 সেকেন্ড দেরি না করে একদম সোজা হসপিটাল চলে যাবে। এদিক ওদিক রাখবেন না, তাতে কিন্তু লাইফ হানি হওয়ার চেষ্টা, মানে পরিস্থিতি তৈরি হয়ে যায়, ওই জন্য বলছি। আর এমনি বাঘ দেখলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পিনাকি শীলের রিপোর্ট। রবিবার রাত্রে একটি পিকআপ ভ্যান আটক করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। সেই গাড়িতে ছিল বস্তা বস্তা চাল আর আটার প্যাকেট, প্রায় 1770 কিলো চাল এবং 785 কিলো আটা ছিল তাতে। সেই সমস্ত সামগ্রীর কোনো বৈধ নথি দেখাতে না পারায় সে সমস্ত বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়িতে থাকা 2 জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের বেলাকোবাতে এই গাড়িটি রবিবার রাত্রে দেখে সন্দেহ করা হয়। তারপরে সেই গাড়িতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে রেশনের সামগ্রী। রাতের বেলা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই রেশন সামগ্রী তা খতিয়ে দেখা হয়। গাড়িতে থাকা 2 জনকে গ্রেপ্তার করা হলেও তাদের পরিচয় জানানো হয়নি তদন্তের স্বার্থে। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। হ্যাঁ, রেশন মানে আমরা কিনে নিতাম, লোক ব্যস্ত, আমরা কিনে নিতাম। আচ্ছা আচ্ছা, এটা কি কিনতে পারেন আপনারা? পাবলিক বেসে এখন খায় না, এখন তো কিনি। কোনো বৈধ কোনো লাইসেন্স রয়েছে আপনাদের রেশনের চাল কেনার? না, রেশনের লাইসেন্স নাই, কিন্তু এমনি লাইসেন্স আছে। কি লাইসেন্স? অন্য দোকানের লাইসেন্স ফাইসেন্স এগুলো আছে। কি দোকান করেন আপনি? মশলার দোকান। মশলার দোকানে আপনি কি রেশনের চাল কিনতে পারেন? না না। আজকে আপনার ছেলেকে অবৈধ কাজে ধরছে, তারপর আপনি কি কারণে আসছেন এখানে? আসি দেখতে আসি। এখন দেখার জন্য কি থানায় আসা প্রয়োজন এই সময়? না না, ছেলে আছে তো আসতেই হবে। মানে 2 নম্বরই কাজের সঙ্গে আপনিও যুক্ত, তাই তো? না না, আপনি যুক্ত বলেই তো এখানে আসছেন। আপনি নিজে স্বীকার করছেন যে আপনি রেশনের চাল কিনেন। ছেলে যখন আসে তো আসতেই হবে। রেশনের চাল আপনি কিনেন তো? হ্যাঁ, কোনো কাগজ নেই? কতদিন থেকে এইভাবে ব্যবসা করছেন? না না, এই তো কয়েক বছর হলো। হ্যাঁ, এই তো কয়েক বছর ধরে, মোটামুটি 5-7 বছর হলো। 5-7 বছর ধরে এইভাবে অবৈধ ব্যবসা করছেন? এবার মনে করেন যে লোক যদি না খায়, লোক আদর চাল কে খায়? এখন তো আমরা ওরা খায় না বলে তো আমরা কিনতেছি। ওটা কিনে কি করেন? কিনে আমরা বেশি 2 না বছর লাভ হয়। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে পালা বদলের প্রবণতা। কেউ ঘাসফুল শিবির ছেড়ে যাচ্ছেন গেরুয়াতে, আবার কেউ বা ফিরে আসছেন পুরনো দলে। রবিবার রাত্রে জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট এলাকায় ফোল্ডিং মোড় এলাকায় দেখা গেল ঠিক তেমনটাই চিত্র। শাসক দল সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কিছু পরিবার এদিন আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন, এমনটাই দাবি বিজেপি সূত্রে। বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়ের হাত ধরে তাঁরা গেরুয়া পতাকা হাতে তুলে নেন। জেলা সভাপতি শ্যামল রায় জানিয়েছেন, এই জয়েনিং কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সহ প্রায় 200-রও বেশি মানুষ বিজেপিতে যোগদান করেছেন। আজকে জলপাইগুড়ি সদর বিধানসভার মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের ফোল্ডিং মোড়ে বিভিন্ন দল থেকে প্রায় 2 শতাধিক মানুষ যারা বিজেপির পতাকা তলে আসলেন, বিজেপির পতাকা ধরলেন, ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন। আর সেই যোগদান সভাতে আসছিলাম। আজ তারা যে জয়েন করলেন, তারা কোনো পদাধিকারী পঞ্চায়েত? তারা বিগত দিনে তৃণমূলের বিভিন্ন দায় দায়িত্ব পালন করেছেন, 2-1 জন সিপিএমেরও ছিলেন এবং এখানে 2-1 জন সংখ্যালঘু মানুষও জয়েন করলেন। আর এই জয়েনটা মূলত আগামী 2026 সালের যে নির্বাচন, আর সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে
ভরাডুবি হবে এবং তৃণমূল কংগ্রেসের যে নৈরাজ্য গোটা রাজ্য জুড়ে চলছে, আর সেই নৈরাজ্য থেকে আগামী প্রজন্মকে সুরক্ষা করবার জন্য এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যই এইভাবে কাতারে কাতারে বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। তারই একটা উদাহরণস্বরূপ আজকের এই জয়নী। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়িতে উদ্ধার রক্তপ্রবাল সাপ। কোরাল রেড কুকরি নামে পরিচিত বিরল প্রজাতির এই সাপ এর আগেও জলপাইগুড়ি থেকে বেশ কয়েকটি উদ্ধার হয়েছে। এবার জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে পাঙ্গাপাড়া এলাকায় এক বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করলেন পরিবেশ কর্মীরা। গরমের কারণে বাড়িতে ঢুকে ফ্রিজের পাশে লুকিয়েছিল সাপটি। নির্বিষ প্রজাতির হলেই মাঝে মধ্যেই আক্রমণাত্মক হয়ে ওঠে এই সাপ। উদ্ধারের সময় পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর আঙুলে কামড় বসিয়ে দেয় সেটি। পরে অবশ্য বন দপ্তরের সঙ্গে কথা বলে সাপটিকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয়। এটা হচ্ছে ফ্রিজের একটা ঘরে ফ্রিজ চলছিল, ঠান্ডা ঘরটা, সেই ঘরে শোবার ঘরে সাপটা ঢুকেছিল। ওরা ভাবছিল যে বোধহয় গোখরো সাপ, লাল রঙের গোখরো, এরকম একটা ভাবছিল, রেড কোবরা ভাবছিল। আমাকে ফোন করছে, আমি তাড়াতাড়ি যাই, রাত্রেবেলা গিয়ে সেখান থেকে সাপটিকে যখন উদ্ধার করতে যাই দেখলাম যে সাপটি ডিম পেরেছে হয়তো 2-4 দিন আগে, ফলত খুবই ক্ষিপ্ত ছিল এবং সঙ্গে সঙ্গে আমাকে সাপটা রেস্কিউ করার সঙ্গে সঙ্গে ও আমাকে বাইটও করে সেই জায়গাটায়। তো যদিও এটা হচ্ছে নির্বিষ সাপ এবং পৃথিবীর যে সাপগুলো, বিরলতম সাপগুলো রয়েছে তার মধ্যে এটা একটি অন্যতম। কোরাল রেড কুকরি, যাকে বাংলায় বলা হয় রক্তপ্রবাল সাপ। একে কুকরি বলা হয় কেন, সেটা হচ্ছে ঘাটটা, কুকরি প্রজাতির যে সাপগুলো আছে তার মধ্যে এর ঘাড় সবসময় একটু বাঁকানো থাকে কুকরির মতন, এবং এদের নেপালিদের যে অস্ত্র আছে কুকরি, সূর্যের প্রতীক, সেই কুকরির সঙ্গেই তুলনা করে এর নাম কিন্তু কুকরি। এবং এই কুকরি প্রজাতির যে সাপগুলো আছে তাদের কিন্তু প্রচণ্ড দাঁতে প্রচণ্ড ধার হয় এবং এই সাপটি কিন্তু মাটি ফুঁড়ে নিজের মাটিটাকে ঠেলে ঠেলে গর্ত করে বেরিয়ে যেতে পারে এবং এটা নিশাচর সাপ। পিনাকি শীলের রিপোর্ট। ফল চুরি হলেই কাঁদে বউ, তাই বিয়েতে উপহার হিসাবে পাওয়া আম গাছ আর আম রক্ষায় আলাদা করে ক্যামেরা বসানো জামাই। জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে সরকার পাড়ার বাগানপ্রেমী চক্রবর্তী দম্পতির এহেন কাণ্ড দেখে রীতিমতো অবাক প্রতিবেশীরাও। নতুন বাড়ির চারপাশ গাছগাছালিতে ঢাকা, সবজি ফুলের পাশাপাশি রয়েছে হরেক রকমের ফলের গাছ। ফলের মধ্যে রয়েছে নানা প্রজাতির আম, রয়েছে জাপানের মিয়াজাকিও। বিয়েতে এই গাছটি উপহার হিসাবে পেয়েছিলেন চক্রবর্তী দম্পতি। পেশায় ফটোগ্রাফার বিজিত, স্ত্রী অঙ্কিতা গাছগাছালি ভালোবাসেন, তাই বিয়ের পর নতুন বাড়িতে সাধের গাছ লাগান। তাতে আমও ধরেছে। কেউ বলেন এই মূল্য 30,000 টাকা, আবার কেউ বলেন 1 লক্ষ টাকা কেজিতে বিক্রি হয় এই আম। তবে দামের জন্য নয়, দম্পতির দাবি এর আগে বাগানের অন্য একটি গাছ থেকে আম চুরি হয়ে যাওয়ায় তাই এবার আর ঝুঁকি নিতে পারেননি চক্রবর্তী দম্পতি। গোটা বাড়িতে মুড়ে ফেলেছেন সিসিটিভি ক্যামেরায়, যার মধ্যে 4টি ক্যামেরা আলাদা করে ফোকাস করা হয়েছে গাছটির ওপর। সত্যি বলতে আম গাছ তো অনেকগুলোই ছিল, তা কিছুদিন আগে খবরেও দেখলাম মালদায় এক্সিবিশন হচ্ছে মিয়াজাকি আমের। তা আমি তখন আমার স্ত্রীকে বলি, জানো এই আমটা দেখেছো, এত তার দাম বা কিছু। তখন ও বললো যে না, আমাদের উঠোনেই তো মিয়াজাকি আম আছে, যে আমাদের লাগানো হয়েছে এই 7 মাস আগেই। তো তখন আমি জানতে পারলাম যে এই গাছটা মিয়াজাকি আম গাছ। তারপরে তো সেটা দেখলাম মুকুল আসলো এবং তারপরে আমও আসলো। এবার এত দামি আম, এটাকে তো এমনি ফেলে রাখতে পারি না, এমনি চারিপাশে আগেও একটা আম চুরি হয়ে গেছে। তারপরে সিসিটিভি বসানো হয়, আর মিয়াজাকিকে ঘিরে প্রায় 4টে সিসিটিভি আমাদের লেগে গেছে, কারণ চারিদিক থেকে এটার উপরে আমরা নজর রাখি। কি বলবেন, আমটিকে আপনার স্ত্রী যেভাবে লালন পালন করছে?
হ্যাঁ, এবার পুরো বাগানের দায়িত্বটাই ওর উপরেই। আমি যতটা পারি ওকে হেল্প করার চেষ্টা করি সময় বুঝে, তবে বেশিরভাগটা ও নিজেই করে এবং এটার ক্রেডিটও পুরোটাই ওর। ও এটাকে মানে সেই জন্য না আমটা আমরা মানে তুলেও ফেলতে পারি না, যে আমাদের কষ্ট লাগে আমটা যে তুলে যে খাবো বা কিছু, এটা আমরা পারি না কোনোভাবেই, কারণ এটাকে সেই ছোট থেকে বড় করার মতোই একটা বাচ্চা মানুষের মতো এটার সাথে ইমোশন জড়িয়ে আছে। যে আগের দিন একটা আম চুরি হয়েছে, তা ও সারাদিন কান্নাকাটি করছে, কারণ এটাও না ওই অনেকটা মানে ইমোশন জড়িয়ে গেছে এটার সাথে, এটাকে আর তুলে ফেলতে পারি না। যেরকম বাড়িতে তো অনেক রকমের গাছ লাগানো আছে, আম গাছ আর কি, হ্যাঁ অনেক প্রজাতির। এবার কয়েকটায় ফল পেয়েছি আমরা এই 1-2 বছর ধরে, কিন্তু কিছু গাছ এখনো ফল পাইনি আমরা। আর এটা হচ্ছে মিয়াজাকি আমি লাগানোর পরেই আর কি একে নিয়ে সার্চ করি, সমস্ত কিছু জানা, সমস্ত কিছু মানে ও আসার পরেই আর কি সমস্ত কিছু। এমনি আম গাছ বা প্রত্যেকটা গাছ আমার ছোটোর থেকেই প্রচণ্ড আর কি শখের, মানে গাছ লাগানো। আর আমার সবজি গাছ, ফলের গাছ এগুলো বেশি পছন্দের ফুল গাছের থেকে। ফুল গাছ তো আছে, বাট আর আমার আরেকটা জিনিস আছে যে সবজি গাছে সবজি হলে বা কিছু হলে আমি তুলতে পারি না, মানে আমি তুলি না সেটা, মানে সেটা ওখানেই থাকে বা দেখি আমার দেখেই শান্তি, মানে এরকম একটা লাগে। বা একে ওকে তাকে দিই, মানে আমার যে ওই যে নিজে রান্না করে খাওয়া বা কিছু সেটা হয় বলতে খুব কম হয়। যেরকম আমি লাউ গাছ লাগিয়েছিলাম, হয়তো একবার তুলেছিলাম এরকম আর কি। আর এই আম গাছ আগেও একবার হয়েছিল, এবারও হয়েছে। আর এই মিয়াজাকি আমাদের এই বাড়িতে আসার পরে লাগানোর পরে এই প্রথম হয়েছে আর কি। তা এই তো, আর গাছের প্রতি শখটা আমার ছোটবেলার থেকেই। আরে প্রথম যখন সিসিটিভি ছিল না, আমি গাছ নিয়ে মানে তখন তো ফাঁকা ছিল, জমি ছিল, গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম। দেখি মাটি শুদ্ধ ওই জায়গাটার থেকে নেই, মানে যখন আসতাম গাছে জল দিতে বা যখন আসতাম সময় পেয়ে, আমি ফাঁকা সময় আসি বেশ বাগানে, দেখি কি শুধু গাছ না, মানে গাছের চারপাশ দিয়ে মাটি সমেত ওই গাছটা নেই। এবার এত মন খারাপ লাগতো তখন, আনছি কি না এইভাবে হয়তো আরো অনেক গাছ যাচ্ছে, যেটা আমার তখন চোখে পড়ছে না, হয়তো পরে চোখে পড়ছে। এবার খুব খারাপ লাগে, মানে ওই জিনিসটা না মানে প্রচন্ড কষ্টে, যখন একটু বড় হলো, একটু ফুল দিল বা ফল দিল, তারপরে যখন সেটা চুরি হয়ে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে, আনছে কি না এটা নেওয়া যাচ্ছে না, মানে এটার জন্য একটু সিসিটিভি দরকার আর কি। মানে অ্যাটলিস্ট বোঝা তো যাবে যে কি হচ্ছে, কারণ ছাগলে গরু খেয়ে গেলে সেটা বোঝা যায় যে না খেয়ে গেছে, বাট নিয়ে চলে গেলে মানে ওটা মানে মাটি সমেত, মানে এটা মানা যায় না। কি না এবার একটা পদক্ষেপ নেওয়া দরকার, ওর জন্য তারপরে এটা করা আর কি। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025কে কেন্দ্র করে টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার এই খেলায় অংশগ্রহণ করে ইয়েলমো এফএ এবং এবিপিসি। খেলার ফলাফল অনুসারে এই ম্যাচ ইয়েলমো এফএ জয়ী হয়। এই টিম 2টি গোল করে। দলের হয়ে গোল করেন সুশান্ত রায় এবং দীপ মুন্ডা। অন্যদিকে এবিপিসি 0 গোলে আউট হয়ে যায়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইয়েলমো এফ এর সুশান্ত রায়। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি রোড স্টেশনের উন্নয়নের কাজ কতটা এগিয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে সাংসদের পরিদর্শন। ফল চুরি হলেই কাঁদে বউ, তাই আম রক্ষায় গাছে আলাদা করে ক্যামেরা বসালো জামাই। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।